আপনারা জানেন যে দুদিন বিরতির পরে আজকে আবার ঐকমত্য কমিশন তাদের বৈঠক শুরু করেছেন। আজকে যেসব বিষয়ে আলোচনার জন্য ঠিক করা হয়েছিল তার মধ্যে সংবিধানের মূলনীতি বিষয়ক আলোচনা, প্রধানমন্ত্রীর মেয়াদ এবং সাংবিধানিক পদগুলোতে নিয়োগের জন্য একটা সাংবিধানিক কমিশন কিংবা একটা কমিটি, সেই সব প্রশ্নে আলোচনা ইতিমধ্যে হয়েছে। মূলনীতি বিষয়ে এখন পর্যন্ত কোনো ঐকমত্য হয়নি। আমরা যে প্রস্তাব রেখেছিলাম যে আজকে আমাদের দিক থেকে আমাদের মতামতটা ছিল যে সংবিধানে ইতিমধ্যে যে 4টি মূলনীতি আছে সেটা বহাল রাখার পক্ষে অনেকগুলো দল আছে, আবার সংবিধানের এই 4টি মূলনীতি পরিবর্তন করার পক্ষে অনেকগুলো দলগুলো আছে। কিন্তু এ বিষয়ে যেহেতু কোনো ঐকমত্য হয়নি, একটা নতুন প্রস্তাব আছে যে সংবিধানে মূলনীতিতে কি কি অবশ্যই উল্লেখ থাকতে হবে। সেই ক্ষেত্রে 5টি প্রস্তাব আছে, আমরা সেটাকে সমর্থন করেছি। 1971 সালের আমাদের যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের যে ঐক্যের ভিত্তি ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই 3টি প্রশ্ন, তার সাথে গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি ও পক্ষপাতহীনতা, এই 5টি বিষয় অবশ্যই মূলনীতির মধ্যে থাকতে হবে। এই বিষয়ে ঐকমত্য তৈরির জন্য আমরা কথা বলেছি এবং এ বিষয়ে ঐকমত্য এখনও তৈরি না হলেও হয়তো এ বিষয়ে সম্ভাবনা আছে। আমরা আশা করি যে যারা বহাল রাখার পক্ষে, যারা পরিবর্তনের পক্ষে, সে বিষয়ে কোনো ঐকমত্য এখানে হবে না, সেটা জনগণ নির্ধারণ করবেন। কিন্তু ভবিষ্যতে অন্তত এই 5টি বিষয় সংবিধানে থাকতে হবে, এইরকম একটি ঐকমত্য তৈরি হবে, সেইটা আমরা প্রত্যাশা করি। আবারও বলি, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি ও পক্ষপাতহীনতা। এরপরে আলোচনা শুরু হয়েছে প্রধানমন্ত্রীর যে কত বছর ক্ষমতায় থাকতে পারবেন। আপনারা আগের জানেন যে বার এবং মেয়াদ নিয়ে যে তর্ক, সেখান থেকে সরে এসে একজন প্রধানমন্ত্রী এক জীবনে তিনি কত বছর দায়িত্ব পালন করতে পারবেন সে বিষয়ে একটা প্রস্তাব ছিল 10 বছরের। এই বিষয়ে মোটামুটি একটা ঐকমত্য তৈরির জায়গা তৈরি হয়ে গেছে, কিন্তু যুক্ত হয়ে গেছে যে সাংবিধানিক পদগুলোতে কিংবা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পদে নিয়োগের কর্তৃপক্ষ তৈরি হবে কিনা। আমরা মনে করেছি বাংলাদেশের যে অভিজ্ঞতা, তাতে আমরা যে নির্বাচন কমিশন সহ দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, মানবাধিকার কমিশন কিংবা অডিটর জেনারেলের মতো সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, এইগুলো যখন দলীয়ভাবে নিয়োগ হয় তার ফলে এইগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারে না। তার পরিণতিতে নির্বাচনের কি অভিজ্ঞতা, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে প্রশাসন দলীয়করণের কি অভিজ্ঞতা, দুর্নীতির কি ভয়াবহ চিত্র, এই সব কিছু আমরা দেখেছি। কাজে বাংলাদেশের অভিজ্ঞতার জায়গা থেকে আমাদের দীর্ঘদিনের লড়াই যে এইখানে অবশ্যই সাংবিধানিক পদগুলোতে নিয়োগের এমন একটা কর্তৃপক্ষ তৈরি করা দরকার, এমন একটা কমিটি তৈরি করা দরকার যেখানে সরকারি দল, বিরোধী দল এবং বিচার বিভাগ এর প্রতিনিধিত্ব থাকবে। সেই ক্ষেত্রে পরিবর্তিত যে প্রস্তাব এসছে সাংবিধানিক পদে নিয়োগের কমিটি এই নামে, অর্থাৎ এনসিসি এখন আর প্রস্তাবে নেই। এখন প্রস্তাব আছে সাংবিধানিক পদ ও সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পদে নিয়োগের কমিটি, এবং সেখানে 7 জনের একটা কাঠামো তৈরি করা হয়েছে। আমরা বলেছি প্রয়োজনে কাঠামো সরল করা যেতে পারে, এমনকি কোন কোন প্রতিষ্ঠানে নিয়োগ হবে সেগুলো সুনির্দিষ্ট করা যেতে পারে, যেমন আমরা 5টি প্রতিষ্ঠানের কথা বলেছি। এবং একই সাথে এর জবাবদিহিতা কার কাছে থাকবে সেই প্রশ্নেও আরও সুনির্দিষ্ট করা যেতে পারে। কিন্তু এই সাংবিধানিক পদ ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পদে নিয়োগের ক্ষেত্রে অবশ্যই নিয়োগের একটি কমিটি, যেখানে সরকারি দল এবং বিরোধী দল এবং অন্যান্য প্রতিনিধিত্ব থাকবে, এইরকম একটি কমিটি করা দরকার। এই বিষয়ে আলোচনা এখন মধ্যাহ্নবিরতির জন্য স্থগিত হয়েছে। এরপরে আবারও আলোচনা হবে। আজকের গুরুত্বপূর্ণ যে আলোচনা সকাল থেকে রাষ্ট্রের মূলনীতি সম্পর্কে, আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে যে কথাটা আমরা বলেছি, আমাদের রাষ্ট্রের যে মূলনীতি, যেটা দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রাম, আমাদের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মানুষের গণ আকাঙ্ক্ষার সাংবিধানিক রিফ্লেকশন হিসাবে যেটা সংবিধানে যুক্ত করা হয়েছে, আমরা প্রধানত মনে করি সেটা অব্যাহত থাকা দরকার। আর ইতিমধ্যে এর আগে পূর্বেকার আলাপ আলোচনার পরে আমাদের জাতীয় ঐকমত্য কমিশন তারা আজকে সুনির্দিষ্টভাবে নতুনভাবে কিছু প্রস্তাব হাজির করেছেন। আমাদের মুক্তিযুদ্ধের যে ঘোষণা, প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার
এই 3টি আর্টিকেলের সাথে গণতন্ত্র শব্দটি যুক্ত হবে এবং সেখানে আমরা বলেছি ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি, এই 5টি আর্টিকেল এর সাথে যুক্ত করা। এটা নিয়ে যে জটিলতা যেটা তৈরি হয়েছে, আমাদের পার্টি থেকে আমরা যে প্রস্তাবটা করেছি সেটা হচ্ছে এরকম যে আমরা আমাদের সংবিধানের মূলনীতির পরিবর্তনের ব্যাপারে জাতীয় ঐক্যমত্য কমিশনে এখানে সবাই একমত হওয়াটা এখন সম্ভব হচ্ছে না। সে জায়গা থেকে তাহলে সমাধানের পথটা কি? আমরা যে সমাধানের পথ হিসেবে যেটা উল্লেখ করেছি, এভাবে এটাকে লেখাটা যায় কিনা যে আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে সংবিধানে যা উল্লেখিত আছে সেটা অব্যাহত থাকুক, অথবা পরবর্তীকালে যদি সেটা পরিবর্তিত হয় তাহলেও সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি এটা উল্লেখ করা যেতে পারে। এইভাবে হয়তো একটা সমাধানের জায়গায় আসা যেতে পারে। তারা সময় দিয়েছিলেন, আমরা 10 মিনিট নিজেরা পরস্পর আলাপ আলোচনা করেছি। পরবর্তীকালে বা বিরতির পরে যখন আলোচনা হয়েছে, তারা ঐক্যমত কমিশন নিজেরা আবার বসবেন, বসে আলাপ আলোচনা করে এ ব্যাপারে আমরা কোনো সুরাহা করতে পারি কিনা। আজকে না হলে আমার ধারণা যে আগামী রোববারে এই প্রস্তাব তারা আবার হাজির করবেন। আর আপনারা জানেন যে আগামী 3 দিন ঐক্যমত কমিশনের কোনো সভাটা হবে না। আগামী রোববারে আবার সকাল 10:30টায় আলোচনা হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ যে আলোচনা যেটা হয়েছে আমাদের, সেটা বলছি যে আমাদের জাতীয় সাংবিধানিক যে কমিশনগুলো, আমরা মনে করি একটা বহুত্ববাদী গণতান্ত্রিক সমাজে আমাদের নির্বাহী বিভাগের কর্তৃত্বটার আমরা যে পরিমাণ দুর্ভোগ এবং দুর্যোগের মুখোমুখি হয়েছি, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলের অনুগত লোককে নিয়োগ দিতে যে বাস্তবে প্রধানমন্ত্রীকে প্রায় রাশিয়ার জারের ক্ষমতা, তাহলে এই ব্যবস্থার একটা গুণগত পরিবর্তন দরকার। সেজন্য যেটা আমরা বলেছি, সাংবিধানিক পদের নিয়োগ কোনোভাবে এটা প্রধানমন্ত্রীর এখতিয়ারের মধ্যে এটা থাকা উচিত না। কারণ আমরা এখানে দল নিরপেক্ষ, যোগ্য, অভিজ্ঞ, প্রজ্ঞাবান ব্যক্তিবর্গকে আমরা দেখতে চাই। সেই কারণের জন্য জাতীয় ঐক্যমত কমিশন সংশোধিত আকারে তারা যে প্রস্তাবটা হাজির করেছেন, এটাকে এখন সাংবিধানিক পদের নিয়োগ কমিটি এই নামটা দিয়ে 7 জন প্রতিনিধি থাকবেন প্রধানমন্ত্রী সহ। তাহলে সেই জায়গা থেকে এটা আগের প্রস্তাবের তুলনায় অনেকখানি গণতান্ত্রিক, এটা অনেকখানি গ্রহণযোগ্য হতে পারে। তারা যে প্রস্তাব দিয়েছেন, এই প্রস্তাবের ভিতরেও দেখা যাচ্ছে প্রায় যারা সরকার গঠন, তারা প্রায় 4 থেকে 5 জন সরকারি দল বা তাদের পক্ষের লোকজনে আসার সম্ভাবনা হচ্ছে বেশি। 2 নম্বর হচ্ছে এটা যদি সিম্পল মেজরিটিতে যদি এ ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়, তাহলেও সরকার বা সরকারি দলের তাদের পছন্দের ব্যক্তিবর্গ, তাদের ইচ্ছার প্রতিফলন হবার সম্ভাবনা বেশি। আমরা যেটা উল্লেখ করেছি, এই কমিটির যে কাজটা, তাদের জুরিসডিকশন কি, এ ব্যাপারটা সুনির্দিষ্ট হওয়া দরকার। কোন কোন সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগটা হবে, তাদের উল্লেখের মধ্যে অডিট জেনারেলের যে পোস্ট, রাষ্ট্রের আয় ব্যয়ের যে বিষয়টা, এই মহা হিসাব রক্ষক যেটা, এই বিষয়টা উল্লেখ ছিল না। আমরা বলেছি এটাকে আপনারা উল্লেখ করুন, এটাকে উল্লেখ করে এটা টার্মস রেফারেন্স কী হবে এটাকে নির্দিষ্ট করুন, 1। আর 2 হচ্ছে এটা কোনোভাবেই প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতার সাথে এটা সাংঘর্ষিক নয়। আমরা দেখতে চাই প্রধানমন্ত্রীর ক্ষমতাটা তিনি কার্যকরভাবে তিনি প্রয়োগ করবেন, কিন্তু এটা গণতান্ত্রিক রাজনৈতিক একটা জবাবদিহিমূলক ব্যবস্থার ভেতরে। শেষ যে কথাটা বলে শেষ করব, এই কমিটি কাজ করবেন ভবিষ্যতের তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা শপথ নেবার আগে পর্যন্ত। তত্ত্বাবধায়ক সরকার যখন কাজ করবে, তখন এই কমিটি অটোমেটিক্যালি তখন বিলুপ্ত হয়ে যাবে। ভবিষ্যতে নির্বাচনের মধ্য দিয়ে যখন আবার নতুন সরকার গঠন করবে, তখন তো উপাদানটা তখন সেখানে পরিবর্তন হবে, তখন আবার সেখানে নতুনভাবে এই সাংবিধানিক পদের নিয়োগ কমিটির তখন এটা গঠিত হবে। আর কমিটিগুলোর জবাবদিহিতা, তার যে অ্যাকাউন্টেবিলিটি প্রশ্নটা আমরা বলেছি, সেটাকে সুনির্দিষ্ট করা দরকার। মানুষ যেন আশ্বস্ত হতে পারে। এত সংস্কারের কথা বলছি, কিন্তু আসলে যদি গোড়ায় যদি গলত থাকে, তাহলে কিন্তু কোনো সংস্কার আখেরে কোনো ফলাফল দেবে না। সেজন্য আমরা বলেছি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান তার নিয়োগ অবশ্যই স্বচ্ছতার সাথে জবাবদিহিমূলকভাবে সরকারি দল, বিরোধী দল, জনগণের সবাইকে আস্থার মধ্যে নিয়ে এবং
সার্চ কমিটি যেটা আছে সেই সার্চ কমিটি অব্যাহত রাখা দরকার, কারণ তারা একটা প্রস্তাবনা দেবেন, আর এই কমিটির স্পিকার এই কমিটিতে তিনি সভাপতিত্ব করবেন, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী ভবিষ্যতে তিনি উপস্থিত থাকবেন। ফলে এইভাবে এই প্রস্তাবটা গ্রহণযোগ্য হতে পারে আমাদের বিবেচনা। আজকে দুটা বিষয়ের উপরে দীর্ঘ আলোচনা হয়েছে। প্রথমে আমাদের রাষ্ট্রীয় মূলনীতির ব্যাপারে আলোচনা হয়েছে। সেখানে চারটি বিষয়কে সন্নিবেশিত করা হয়েছিল: সাম্য, মানবাধিকার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ইত্যাদি। এটাতে কমিউনিস্ট পার্টি এবং কয়েকটি বাম দল ছাড়া আর সকলেই ঐকমত্য পোষণ করেছে। পঞ্চম সংশোধনী যেটি আছে আমরা বলেছি সেটা থাকবে। পঞ্চদশ সংশোধনী যেটা আওয়ামী লীগ করে সেটা বাতিল হয়ে যাবে, এবং তার সাথে নতুন যে কয়েকটি শব্দ এটা সংযোজিত হবে। তো এ বিষয়ে আমরা অধিকাংশই একমত। এখানে মুসলিম মেজরিটি দেশ বাংলাদেশ, সুতরাং এই দেশের জনগণের সেন্টিমেন্ট হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস এবং আস্থা, বিসমিল্লাহির রহিম, এগুলো আমাদের সংবিধানে থাকবে। সে আলোকেই আজকে আমরা আমাদের মতটি সেটা দিয়েছি এবং আমরা মনে করেছি এটি সংযোজন করা অপরিহার্য। চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও হাউজের মত এর পক্ষে আছে। চূড়ান্তভাবে আরেকটি ড্রাফট তারা করবেন কমিশন, এবং তখনই এটির উপরে পূর্ণাঙ্গ আলোচনা। আমরা পরবর্তী যে এজেন্ডা, সে এজেন্ডা ছিল আমাদের এনসিসির যে বিষয় সেটি। প্রাথমিক যে প্রস্তাব করেছিল নির্বাচন কমিশন, যে এটার নাম এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল। এক্ষেত্রে গতবার নামের ব্যাপারে বা নামের সাথে মর্মার্থের কিছুটা বিভ্রান্তি হতে পারে বলে অনেক আশঙ্কা করেছিলেন। অনেকে এটা মত দিয়েছিল যে এনসিসি শুনতে একটি সুপ্রা কনস্টিটিউশনাল বডির মতো মনে হয়, সুতরাং নামটা একটু পরিবর্তন হওয়া দরকার। তো সেই হিসাবে আজকে কমিশন সংশোধিত একটা নাম দিয়েছে, সাংবিধানিক এবং সংবিধিবদ্ধকরণ সংস্থাগুলোর নিয়োগ সংস্থা, নিয়োগ কমিটি, নিয়োগ অথরিটি। এটা নিয়ে আজকে আলোচনা হয়েছে যে বাংলাদেশে যে সমস্ত সাংবিধানিক কমিটিগুলো আছে, যেমন ইলেকশন কমিশন আছে, পাবলিক সার্ভিস কমিশন আছে, দুদক আছে, এবং আপনার পাবলিক অ্যাকাউন্টসের যারা আছে সেই সমস্ত কমিশন আছে। এই সব কিছুর জন্যে একটা সিনক্রোনাইজ বডি থাকবে। কেউ কেউ বলেছেন এটা প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করা হবে। আসলে বিষয়টি এরকম নয়, কারণ এই সমস্ত সংস্থার নিয়োগ আগেও কোনো প্রধানমন্ত্রীর মাধ্যমে হতো না। এটার জন্য একটা সার্চ কমিটি করা হইতো, সেই সার্চ কমিটির মধ্যে এগুলো নিয়োগ দেওয়া হতো। আগে ভিন্ন ভিন্ন সার্চ কমিটি ছিল এক একটির জন্য। বর্তমান প্রস্তাবে অনেক সার্চ কমিটি না করে একটা সেন্ট্রাল বডির প্রস্তাবনা করা হয়েছে, যেগুলো এসব নিয়োগগুলোকে দেখবেন এবং ফাইনালাইজ করবেন। সুতরাং এটা প্রধানমন্ত্রীর আগেও ক্ষমতার ভিতরে ছিল না, এখনও এটার মাধ্যমে প্রধানমন্ত্রীর ক্ষমতার খাটো করার কোনো সুযোগ এখানে নেই। এখানে যে বডিটা প্রস্তাব করা হয়েছে সেখানে আগে প্রেসিডেন্ট এবং চিফ জাস্টিসকে ইনক্লুড করেই তারা এটা করেছিলেন। আমরা আমাদের রিটেন যে প্রস্তাব দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে যেহেতু রাষ্ট্রের প্রধান ব্যক্তি প্রেসিডেন্ট এবং জুডিশিয়ারির প্রধান ব্যক্তি চিফ জাস্টিস, সুতরাং তাদেরকে এই কমিটিতে না রেখে তাদেরকে এর আওতায় রাখা দরকার। কোনো ক্রাইসিস যাতে হয় যখন ওইখানে তাদের কাছে অ্যাড্রেস করা হয়। পরবর্তীতেও আমাদের ঐকমত্য কমিশন সেটাকে চেঞ্জ করে দিয়েছে, নাম চেঞ্জ করছে, এবং সেটাও চেঞ্জ করে বর্তমান ফরমেশন হচ্ছে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা বা নেত্রী যিনি থাকবেন, বিরোধী দলের বাইরে যে সমস্ত দল থাকবে পার্লামেন্টে তাদের সকলের কাছ থেকে একজন, স্পিকার, ডেপুটি স্পিকার এবং
প্রধান বিচারপতির প্রতিনিধি হিসাবে একজন সুপ্রিম কোর্টের বিচারপতি, আর প্রেসিডেন্টের বা রাষ্ট্রপতির পক্ষ থেকে একজন প্রতিনিধি, এবং এই কমিটির সভাপতিত্ব করবেন লোয়ার হাউস যদি হয়, অথবা বর্তমান যে হাউস আছে সংসদের স্পিকার। সুতরাং এই কম্বিনেশনের সাথে আমরা হাউজে যেটা দেখেছি একটু ইনকমপ্লিট আছে আলোচনা, বোধহয় একটি দল ছাড়া আর সকলেই এখন পর্যন্ত যে মত দিয়েছে তারা সকলেই একমত পোষণ করেছেন। বাংলাদেশ জামাত ইসলামীও এবার যে সংশোধিত কমিটি এবং সংশোধিত নাম তার সাথে সম্পূর্ণ একমত। কারণ বাংলাদেশে আজকে যে নৈরাজ্য তৈরি হয়েছে, একক ক্ষমতা একটি দায়ী, এবং এরকম একান্তই দলীয় অযোগ্য লোকদেরকে নিয়োগ দেওয়া একটা বিরাট সমস্যা। যেমন আজকে আমরা বলছি যে আওয়ামী লীগের তারা এখনও সচিবালয়ে বসে আছে, এখনও পুলিশ সার্ভিসে আছে। এটা কেন হয়েছে? যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে দলীয় লোকদেরকে নিয়োগ দেওয়ার কারণে তাদেরকে এখনও সেখান থেকে সরানো যাচ্ছে না। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট। আর যে একটি দল যারটা বলেছেন সেটা বড়দের নিশ্চয়ই তারা একটু পরে এসে ব্রিফিং করবে, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। আর প্রধানমন্ত্রীর সময়ের ব্যাপারে তো আমরা এর আগের দিনেই কনক্লুশন করেছি যে 3টি দল ছাড়া আর সকলেই 10 বছরের পরে 10 বছরের ব্যাপারে সকলেই একমত হয়েছে। 2 টার্ম নয়, ম্যাক্সিমাম 10 বছর ইন দ্য হোল লাইফ টাইম। জীবনে 10 বছরের বেশি আর হইতে পারবে না। এটা ট্রাম্প 2টা হইতে পারে, পার্লামেন্ট যদি মাঝপথে ভেঙে যায় তাহলে এটা 3টা হইতে পারে।